আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ৩ দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতভর নানা কর্মসূচিতে সেখানে অবস্থান ধরে রাখেন তারা। এদিকে দাবি আদায়ে আজ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সমাবেশ এবং বাদ-জুমা গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বিকাল থেকে সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেওয়ার আশেপাশের বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আবির আহমেদের রিপোর্ট। মধ্যরাতে গানে গানে চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি। বৃহস্পতিবার দিন গড়িয়ে রাত হলেও নিজেদের দাবিতে অনড় থাকেন তারা। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার, আমরা সবাই জানি জুমার নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের অনিশ্চয়তার মধ্যে রাখছে। আমরা প্রায় 32 ঘন্টা পার হয়ে গেছে এখানে আছি সবাই। অনেকে অসুস্থ, অনেকে আহত, আসতেই পারে নাই। 70% আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবি নিয়ে আন্দোলন করেছে তারা। সাথে যুক্ত হয়েছে মঙ্গলবার আন্দোলনে পুলিশের হামলার বিচারের দাবির বিষয়টিও। বুধবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলে মসজিদের সামনে সড়ক অবরোধ করে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল থেকে সড়ক অবরোধ করে জগন্নাথের শিক্ষার্থীদের আন্দোলন চলায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান বিচারপতির বাসভবন, হাইকোর্টের মাজার গেট সহ বিভিন্ন স্থানে যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের জন্য অবগতির জন্য জানানো যাচ্ছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাকরাইলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, হাইকোর্ট সংলগ্ন মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 2 এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাসে দেশ থেকে 90,000 কোটি টাকা পাচার হয়েছে। চাঁদাবাজির সাথে এখন বিএনপি নয়, সরকারের লোকজনই জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয়। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দিবে নির্বাচিত সরকার। সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট করার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি এখনো সুদিন আসেনি। আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির অনেক শত্রু হয়েছে। বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। আমি এখনো বুঝি না এই কথা বলার পরে এখনো কিভাবে তিনি অ্যাডভাইজার আছেন। আমাদের মুরিং পোর্ট এইটা বিদেশির হাতে দেওয়ার পায়তারা চলছে কেন? যত উন্নত করা সম্ভব সেটা আমরাই করব, বিদেশি কোনো শক্তির প্রয়োজন নাই। এই দেশ থেকে টাকা অর্জন হবে, সেই টাকা বিদেশে চলে যাবে, এটা আমরা হতে দেব না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর
খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই বৈঠকে সভাপতিত্ব করেন। এই অধ্যাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ 2025-এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই বৈঠকে। পাশাপাশি জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024 বিষয়ে একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপিত হয়। এ বিষয়ে উপদেষ্টাগণ আলোচনা করেন। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে নির্ধারিত সময়ের আগে জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। একই সঙ্গে তিনি জানান, ওই সনদের ভিত্তিতে গণভোট অথবা একই সঙ্গে জাতীয় সংসদ ও গণপরিষদ নির্বাচন হলে সেখানেও সংবিধান পরিবর্তন হতে পারে, তবে তা নির্ভর করছে দলগুলোর উপর। জানান, এ মাসের শেষে শুরু হবে দ্বিতীয় পর্বের সংলাপ। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কমিশনের কার্যক্রম, সংস্কারের অগ্রগতি, ঐক্য প্রক্রিয়া সহ নানা বিষয়ে কথা বলেছেন আলী রিয়াজ। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। 24-এর গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে গঠিত হয় বেশ কয়েকটি সংস্কার কমিশন। 3 মাসের কার্যক্রম শেষে এসব কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কারে রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠায় প্রথমে গঠিত 6টি কমিশনের প্রধানদের নিয়ে করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। নির্বাচন ও সংস্কার নিয়ে গত 3 মাসে 30টিরও বেশি রাজনৈতিক দলের প্রাথমিক মতামত এবং তাদের সঙ্গে প্রথম দফার সংলাপ এরই মধ্যে প্রায় শেষ। মে মাসের 20 তারিখের মধ্যে আমরা আশা করছি হয়তো শেষ করতে পারবো প্রাথমিক পর্যায়ের আলোচনা, এবং তারপরে আমরা চেষ্টা করব মে মাসের মধ্যেই আবার দ্বিতীয় পর্যায়ের আলোচনা। এখন পর্যন্ত অধিকাংশ রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, অনেক ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে পেরেছি। এই চার্টারটা কবে নাগাদ শেষ হতে পারে? আমরা আশা করছি যে অগাস্টের 15 তারিখের যে নির্ধারিত সময়, তার আগে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক দলগুলো যদি আমরা আলোচনাটা দ্রুত অগ্রসর করতে পারি, যেভাবে আমরা এগোচ্ছি, আমি আশা করছি জুলাই মাসে পারা যাবে। একই সঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সম্মতিতে করা সনদের ভিত্তিতে সংবিধান সহ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হতে পারে কয়েকটি উপায়ে। যে বিষয়ে জাতীয় সনদ হবে সেই বিষয়গুলোর ব্যাপারে একটা গণভোট হতে পারে। এই গণভোটের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেটটা হলো যে এই সংস্কারগুলো করতে হবে রাষ্ট্রে, এই ব্যাপারে সকলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন। আরেকটা হতে পারে আলাদা করে গণভোট না হয়ে সংসদ নির্বাচন হচ্ছে, তখন এই গণভোটটা হলো। আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ একই সঙ্গে হতে পারে। এই সংসদ গণপরিষদ হিসেবেও কাজ করবে, অর্থাৎ সংবিধান যেখানে প্রয়োজন সংশোধন, সংযোজন, বিয়োজন করে পুনর্লিখনের প্রয়োজন হলে পুনর্লিখন করে তার একটা সংবিধান তৈরি করবে। ফলে পথ কিন্তু বিভিন্ন রকম। পথ যে একটাই মাত্র পথ এভাবেই করতে হবে তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক মানসিকতা রয়েছে, তবে অতীতের সংস্কার উদ্যোগ কার্যকর না হওয়াকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। সমাজে ভিন্ন ভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে, রাজনৈতিক দল থাকবে, দলের আদর্শগত অবস্থানের ভিন্নতা থাকবে। তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ। কিছু সংশয় সন্দেহ লোকে তৈরি করে, তার কারণ যে বাংলাদেশের ইতিহাসের অভিজ্ঞতা, 90 সালের অভিজ্ঞতার কথা সবাই বলেন, কিন্তু আমি যেটা সবাইকে স্মরণ করিয়ে দিই, 90 সালের আন্দোলন ক্ষমতা বদলের কথা বলেছিল, রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা বলেনি। আমরা সংশয়বাদী না হয়ে বরঞ্চ আশাবাদী হই এই বিবেচনার থেকে যে আমাদেরকেই করতে হবে। তাহলে আসুন আমরা হতাশ না হয়ে আমরা বলি যে আমরা করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের 70 অনুচ্ছেদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। দূরত্ব খুব বেশি নাই, কিন্তু আপনারা যতটা ভাবছেন বাইরে থেকে, আমি কিন্তু ততটা দেখছি না। তবে জাতীয় সাংবিধানিক পরিষদ নিয়ে আছে ভিন্নতা। এসব কথা জানিয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, নতুন বাংলাদেশ গড়তে কাঙ্ক্ষিত সংস্কার করতে না পারলে ব্যর্থ হতে পারে শত সহস্র শহীদের আত্মত্যাগ। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।
অবশেষে খুলতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 6 বছর 12 লাখ কর্মী যাবে বাংলাদেশ থেকে, আর আগামী 1 বছরে 20,000-এর অধিক কর্মী বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যৌথ সভা শেষে এসব বিষয় নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মালয়েশিয়া থেকে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাজিবুর রহমান। বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। তবে নানা প্রতিবন্ধকতায় প্রায় 1 বছর সে দেশটির দুয়ার বন্ধ বাংলাদেশি শ্রমিকদের জন্য। এমন পরিস্থিতিতে বড় এই শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে। বৈঠক হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের। যৌথ সভায় বাংলাদেশিদের পক্ষে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। কয়েকটি শর্ত পূরণ করে বাংলাদেশিদের জন্য শীঘ্রই শ্রমবাজার খুলে দেওয়ার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়। আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়। অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। গত 1 বছরে যারা মালয়েশিয়া যেতে পারেননি, অগ্রাধিকার ভিত্তিতে তারাও মালয়েশিয়া যেতে পারবেন বলেও জানান তিনি। মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটা ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। এর আগে 2022 সালের আগস্ট থেকে 2024 সালের মে মাস পর্যন্ত প্রায় 4,76,000 বাংলাদেশি শ্রমিক ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ অভিবাসন নীতিমালা মেনে মালয়েশিয়া প্রবেশ করেছে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিগত 15 বছরে দেশের সাংবাদিকতা জনগণের অধিকার হরণ করেছে। এই অপসাংবাদিকতা থেকে বেরিয়ে এসে নতুন ধারার সাংবাদিকতা শুরু করে জনগণের আস্থা ফেরাতে হবে বলে উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার আসার পর গত 9 মাসে দেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা উপভোগ করছে। এ সময় সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি, আর যারা চাকরি হারিয়েছেন তার দায় সরকারের নয়, সেটা মালিকপক্ষের বিষয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া খুব শীঘ্রই প্রকৃত সাংবাদিক যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি। কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না। কিন্তু কথা হচ্ছে, এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায়? মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে, যে তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে, যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন। তদবির বাণিজ্য সহ দুর্নীতির নানান অভিযোগে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে আগামী 22 মে তলব করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদক কার্যালয়ের সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, একই অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবিকে 20 মে এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে 21 মে তলব করেছে দুদক। এছাড়া 400 কোটির বেশি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মহসিন, ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রণহক শিকদার, রিক হক শিকদার সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এপিএস, উপদেষ্টার দপ্তর, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি কর্তৃক ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়েও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন 27 জওয়ান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, মঙ্গলবার বিকেলে বন্দী ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই বাছাই করে বৃহস্পতিবার তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে তাদের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা জানান, সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন মঞ্জুর করেন। এর মধ্যে আজ জামিনে মুক্ত হলেন ২৭ জন। এ নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে আটক মোট ২১৮ জন জামিন পেলেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রপ্তানি এবং বাজেট প্রণয়ন কার্যক্রম কর্মসূচির বাইরে ছিল। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ের সংবাদ সম্মেলন করে আন্দোলনরত কর্মকর্তারা জানান, তারা রাজস্ব বোর্ডের সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কার হতে হবে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। এ সময় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার অধ্যাদেশের বাতিল চান তারা। জেলেদের মাছ ধরার পরিত্যক্ত প্লাস্টিকের জাল পড়ে থাকে সমুদ্রের তলদেশে। সেই প্লাস্টিক ভেঙে তৈরি হয় মাইক্রোপ্লাস্টিক, যা মাছের মাধ্যমে মানব শরীরে গিয়ে ক্যান্সার সহ নানা জটিল স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে বলছেন গবেষকরা। এসব সমস্যা সমাধানে জেলেদের সচেতন করার পাশাপাশি জনপদের প্লাস্টিক বর্জ্য নালা, নর্দমা, খালবিলে না ফেলে পুনঃপ্রক্রিয়াজাত করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সম্প্রতি প্লাস্টিক বর্জনীয় জরিপ কাজ পরিচালনা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ইনস্টিটিউট। এতে দেখা যায় যথাযথ ব্যবস্থাপনার অভাবে চট্টগ্রাম নগরীতে বছরে ৭০,৮৩৩ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য নালা, নর্দমা, খাল এবং জলাশয়ে পড়ে থাকে, যা ক্রমান্বয়ে নদী ও সাগরে গিয়ে মারাত্মক দূষণের সৃষ্টি করে। একইভাবে সাগরে জেলেদের পরিত্যক্ত প্লাস্টিক জাল জলজ প্রাণীর মাধ্যমে মানব শরীরে পৌঁছে মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে বলে জানান গবেষকরা। সমুদ্রে যত প্রাণীকুল আছে, বিশেষ করে মাছের মতো যত প্রাণী আছে, তাদের শরীরের মধ্যে প্লাস্টিকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। অর্থাৎ আমাদের পুরো অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, জলজে বাস্তুসংস্থান পুরোটাই এখন প্লাস্টিক দ্বারা কন্টামিনেট হয়ে যাচ্ছে। সমুদ্রে যেহেতু প্লাস্টিকের পরিমাণ রয়েছে, আমাদের খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই আমাদের মাছ, চিংড়ি, কাঁকড়ার মধ্যেও যাচ্ছে এবং গবেষণায় এখন দেখা যাচ্ছে যে এটা মানুষের রক্তে সঞ্চালিত হচ্ছে, মায়ের মাধ্যমে অনাগত শিশুর মধ্যে সঞ্চালিত হচ্ছে। স্বাভাবিকভাবে এটা মানবদেহে ক্যান্সার থেকে শুরু করে হরমোনজনিত নানাবিধ সমস্যা তৈরি করতেছে। গবেষকরা আরও জানান, সমুদ্র এলাকা ও উপকূলে প্রায় ১৯,০০০ মাছ ধরা নৌকা ও ট্রলার বছরে ৪০,১১০ মেট্রিক টন প্লাস্টিকের জাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে, যার মধ্যে ২,৭৪০ মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক জাল সমুদ্রে ফেলা হয়। এছাড়া পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা থেকে প্রতিদিন প্রায় ৩ বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক বঙ্গোপসাগরে পড়ছে। এ ব্যাপারে কিছু জেলের মধ্যে সচেতনতা সৃষ্টির কাজ করছে গবেষকরা। জাল যখন সাগরে ফেলি, বিভিন্ন রকমের প্লাস্টিক বাজে, বোতল বাজে, এগুলা আমরা এখান থেকে যেগুলো জালের সাথে থাকে এগুলা করে নিয়ে আসি। ট্রেনিংয়ে আমরা বুঝতে পারলাম যে ওই জালগুলা আমাদের জন্য ক্ষতিকর এবং মাছেরও ক্ষতিকর। এখন ট্রেনিংয়ের পর থেকে আমরা জালগুলো সাগরে ফেলাই না, আমরা জালগুলো উপরে এনে কিছু কিছু জাল আমরা রিপেয়ারিং করে ব্যবহার করি। প্লাস্টিক বর্জ্যের ক্ষতি সম্পর্কে জনসচেতনতার পাশাপাশি এসব বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করার মাধ্যমে সুফল পাওয়া যাবে বলে আশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর।
ক্রিকেট। গোড়ালির চোট কাটিয়ে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলে যোগ দিতে আশাবাদী পেসার তাসকিন আহমেদ। জুনের প্রথম সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন তিনি। এদিকে বর্তমান পরিস্থিতির বিবেচনায় পাকিস্তান সফরে কোনো ক্রিকেটার যেতে না চাইলে তাকে চাপ দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের সাবেক সেক্রেটারি আসিফ খান। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে গোড়ালির সমস্যায় ভুগছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এই ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হয়নি, উপেক্ষিত থেকে গেছেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও। পাকিস্তান সফরেও দলে ফেরার সুযোগ নেই। তবে জুনে শ্রীলঙ্কা সফরের দলে ফিরতে আশাবাদী তাসকিন। ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে নিজেকে প্রস্তুত করছেন ডানহাতি এই পেসার। পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট কোনো ইনজুরি হইলে, কারণ যখন রিহ্যাবিলিটেশন যায় সামটাইমস সোরনেস উপরে যায় নিচে যায়, বা তো এই প্রোগ্রাম ওয়াইজ যখন যাব যদি সব স্মুথলি যায় তাহলে জুন থেকে শ্রীলঙ্কা সিরিজ থেকে খেলতে আশাবাদী। যদি এর মাঝখানে আল্লাহ না করুক কোনো প্রবলেম হয় তখন হয়তো আমাদের ম্যানেজমেন্ট থেকে তারা আবার ডিসিশন নেবে, আমরা একসাথে মিটিং করে কি করা যায়। বাট আশা করছি প্রবলেম হবে না, যেহেতু ওইখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়াও রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। এদিকে শঙ্কায় থাকা বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে বিসিবিকে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে সরকার, যদিও পিসিবির প্রস্তাবিত নতুন সূচি এখনও চূড়ান্ত নয়। আগের ভ্রমণসূচি অনুযায়ী আরব আমিরাতের বিপক্ষে 2 টি-20 খেলেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে লিটন দাসের দল। তবে পরিস্থিতির বিবেচনায় পাকিস্তান সফরের জন্য বিসিবিকে ক্রিকেটারদের স্বাধীন মত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিসিবির সাবেক এই কর্মকর্তা। অবশ্যই প্লেয়ারদের তো ওদের জান, ওদের ক্যারিয়ার, ফ্যামিলিদের থেকেও পারমিশন নেওয়া উচিত। আমি মনে করবো যে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে, আপনার কোনো আপত্তি আছে কিনা। ফার্স্ট প্লেয়ার যতই কন্ট্রাক্টেড প্লেয়ার হোক, এই যে আন্ডার দিস সার্কামস্টান্সেস নো ওয়ে দ্য বোর্ড এককভাবে ডিসিশন দিতে পারবে না। এরা আমাদের সম্পদ, ক্রিকেটার্সরা আমাদের সম্পদ। উই ক্যানট অ্যাফোর্ড টু হ্যাভ এনি অ্যাক্সিডেন্ট। এখন প্রস্তাবিত সূচি অনুযায়ী 27 মে শুরু হওয়ার কথা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।